আর একটু ভিডিও লেন্দি হতে পারে। তো অবশ্যই এটি কিন্তু আজকে সেট 1 8টার সময় লাইভে আসার কথা, 4 মিনিট লেট হয়ে গেল। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখো তোমাদের তোমরা যারা আছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে যারা এই ভিডিও দেখছো। তবে তোমাদের পরপর কিন্তু এইভাবে মক টেস্ট আমি দিতে থাকবো, তার কারণ তোমাদের হাতে গোনা আর কয়েক মাস বাকি আছে। তো আজকে যে মক টেস্টটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ আজকে মক টেস্ট সেট নাম্বার 1। ঠিক আছে? তো তোমরা যারা লাইনে আছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে একটু জানাবে এই মুহূর্তে তোমরা যারা লাইনে আছো। ওকে, আর সাউন্ড শুনতে পাচ্ছ কিনা সেটাও আমাকে একটু কমেন্ট করে একটু জানিয়ে দাও। ঠিক আছে, সাউন্ড ওকে আছে। তো যারা আছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে। আর কে রেডি আছো অবশ্যই আমাকে একটু জানিয়ে দাও। যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলছো 2027 সালে, সেই টার্গেট রেখে ভূগোলের 95% অ্যাবাভ পেতে গেলে দেখো সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের টেক্সট বই সিলেবাস ফলো করে কিন্তু তোমাদের পিডিএফ তৈরি করা হয়েছে। আর আজকে কিন্তু তোমাদের মক টেস্ট দিতে চলছি। আর যারা লাইনে আছো অবশ্যই আমাকে কমেন্ট করো। চলো, তোমাদের রয়েছে এই মুহূর্তে তোমাদের দিতে চলছি। দেখো রয়েছে তোমাদের মক টেস্ট 1। চলো আমি দেখে নিচ্ছি পরপর। তোমাদের রয়েছে মাধ্যমিক 2027 ভূগোল পরিবেশবিদ্যা সেট নাম্বার 1। টোটাল থাকছে কিন্তু আজকে 90 নাম্বারের। অবশ্যই টাইম কিন্তু আমার কাছে 3 ঘন্টা নয়, জাস্ট তোমাদের যতটা সম্ভব দ্রুত আমি শেষ করব। তবে প্রথমে রয়েছে দেখো বিভাগ ক। এই ক বিভাগের মধ্যে রয়েছে দেখো বিকল্প প্রশ্নগুলির আহ বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। দেখো প্রথমেই রয়েছে এমসিকিউ, টোটাল পরপর থাকবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মধ্যে বিভাগ ক, কয়ের মধ্যে রয়েছে তোমাদের দেখতেই পাচ্ছ যে প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে খাতায় তোমাদের লিখতে হবে। সবকটি মানে সমস্ত প্রশ্ন বাধ্যতামূলক বা আবশ্যিক। দেখো এক নম্বরের এখানে থাকবে এমসিকিউ, তোমরা জানো 14টি থাকবে। ওকে, তো যারা আছো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর রয়েছে দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে নাম্বার 1 নম্বরের 1 রয়েছে যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় মানে কমে যায় তাকে কি বলা হয়। দেখো যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা কমে যায় তাকে আরোহণ আছে খতে রয়েছে দেখো অবরোহণ রয়েছে, গতে রয়েছে পর্যায়ন রয়েছে, ঘতে রয়েছে আবহবিকার রয়েছে। যারা আছো এই মুহূর্তে তোমরা যারা দেখতে পাচ্ছ অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে প্রথম কোয়েশ্চেনের উত্তর কি হবে। তোমরা যারা দেখছো এই মুহূর্তে তোমরা বলবে প্রথম কোয়েশ্চেন যে প্রক্রিয়ায়, প্রথমটি কোশ্চেনটি আবার রিপিট করছি, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় মানে কমে যায়, কোনো উঁচু ভূভাগ রয়েছে সেটি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ে পেয়ে যখন নিচু হয়ে যাবে তখন তাকে কি বলা হয়। আমি অপশন বলছি, দেখো রয়েছে আরোহণ রয়েছে, অবরোহণ রয়েছে, পর্যায়ন রয়েছে, আবহবিকার রয়েছে। দেখো উত্তর যারা তোমরা রয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে তোমরা জানিয়ে দাও। হ্যাঁ, এখানে রয়েছে আমি দেখতে পাচ্ছি পিজি গেমিং রয়েছে। স্যার পিডিএফটা কোথা দিয়ে পাবো? দেখো পিডিএফ এর কথা আমি পরে বলবো। তো অবশ্যই পিজি গেমিং তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে। রিপ্লাই তো দিন। ওকে, রিপ্লাই দিয়েছি। দেখো প্রথমে দেখতে পাইনি। তো ঠিক আছে, দেখো এর উত্তর কিন্তু তোমরা যারা করবে তোমরা কিন্তু কমেন্ট করো এবং উত্তর জানিয়ে দাও। কমেন্ট করা মানেই তোমাদের উত্তর জানাতে হবে। এই প্রশ্নের উত্তর কিন্তু হবে অবরোহণ। ঠিক আছে, কোনো উঁচু ভূভাগ প্রাকৃতিক শক্তির দ্বারা যখন ক্ষয় পেয়ে নিচু হয়ে যায়, ঠিক আছে, কমে যায়, উচ্চতা যখন কমে যায় তখন তাকে বলা হয় অবরোহণ। তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড রয়েছে কোয়েশ্চেন, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে কি বলে? তোমরা জানো যে পার্বত্য অঞ্চল। আমি একটি চিত্র অঙ্কন করে দিচ্ছি। দেখো পার্বত্য অঞ্চলে দেখো এরকম কিন্তু পার্বত্য অঞ্চল থাকে, তোমরা জানো। তো পার্বত্য অঞ্চলে এরকম অনেক সময় ফাটল থাকে, সেই ফাটলগুলোকে কি বলা হয়? এখানে এক ধরনের ভূভাগ গড়ে ওঠে, এখানেও এক ধরনের ভূভাগ গড়ে ওঠে। তো বলা হয়েছে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশ বলতে কিন্তু এটি, এই পৃষ্ঠদেশে যে গভীর ফাটল তৈরি হয় সেই ফাটলগুলিকে ক্রেভাস বলে, বার্কস্রুন বলে, এরিটি বলে, নুনাটক্স বলে। যারা আছো অবশ্যই আমাকে কমেন্ট করো। হ্যাঁ, তোমরা যারা করেছো দেখো এখানে কিন্তু উত্তর কিন্তু হবে ক্রেভাস। তোমরা যারা করেছো ক্রেভাস, ইজ দ্য কারেক্ট আনসার। এই ক্রেভাস, এটি কিন্তু ক্রেভাস। ঠিক আছে, এই ক্রেভাসে কিন্তু পর্বত আরোহী যারা পাহাড়ে চলাচল করে, তো এই যে ক্রেভাস আড়াআড়ি ভাবে ফাটলগুলো তৈরি হয়,
ঠিক আছে, এই আড়াআড়ি ভাবে ফাটলের ফলে কিন্তু কি হয় বলতো, পর্বতারোহীরা অনেক সময় তারা কিন্তু মৃত্যুর দিকে পা বাড়ায়, অর্থাৎ তাদের মৃত্যু পর্যন্ত হয় এই ক্রেভাস বা এই ফাটল ফাটল মানে বরফের ফাটল দিয়ে। মানুষ যা পর্বত আরোহী যারা রয়েছে তারা অনেক নিচে চলে যায়, ওখান থেকে আর উঠতে পারে না। সরি, বোঝা গেল? হ্যাঁ, অবশ্যই তোমরা যারা পারবে উত্তর দেবে, না পারলে কোনো ব্যাপার না, চেষ্টা করবে, চেষ্টা করবে। দেখো তোমাদের তো সিলেবাস প্রায় কমপ্লিট হতে চলছে, এরপরে এই কোশ্চেনটি আশা করি সবাই পারবে। দেখো 3 নম্বরের কোশ্চেন রয়েছে উল্কাপিণ্ড। তোমরা জানো উল্কাপিণ্ড বা কমেন্ট, কমেট, এই উল্কাপিণ্ড বা কমেট পুড়ে ছাই হয়ে বায়ুমণ্ডল যে স্তরে মানে আর কি পুড়ে ছাই হয়ে যায়, সেই স্তরটির নাম কি? দেখো রয়েছে, এখানে রয়েছে ট্রোপোস্ফিয়ার রয়েছে, ক্ষতে রয়েছে স্ট্রাটোস্ফিয়ার রয়েছে, গতে রয়েছে মেসোস্ফিয়ার রয়েছে, আর ঘতে রয়েছে থার্মোস্ফিয়ার রয়েছে। যারা পারবে চট জলদি উত্তর তোমরা জানিয়ে দেবে। ঠিক আছে, উল্কাপিণ্ড মহাকাশ থেকে বা অন্য গ্রহ থেকে যখন কোনো উল্কা আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসে, বায়ুমণ্ডল ভেদ করে যখন আমাদের পৃথিবীর দিকে প্রবেশ করে, তখন কিন্তু বায়ুমণ্ডলে এমন একটি স্তর রয়েছে যে স্তরে কিন্তু উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। সেটি কিন্তু তোমরা যারা করেছো ধরো মেসোস্ফিয়ার, এই মেসোস্ফিয়ারের তাপমাত্রা কিন্তু বলা যায় -80 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ তাপমাত্রা বায়ুমণ্ডলের সব থেকে কম হলো মেসোস্ফিয়ার। আর এই স্তরে কিন্তু উল্কাপিণ্ড পুড়ে কিন্তু ছাই হয়ে যায়, অর্থাৎ তোমাদের কিন্তু রয়েছে গ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 1-4, 1-4-এর মধ্যে রয়েছে মরা কোটাল। এই মরা কোটালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষে অবস্থান করে দেখো কত ডিগ্রি কোণে। দেখো এটা রয়েছে ধরো চন্দ্র রয়েছে, এটি রয়েছে ধরো পৃথিবী, ঠিক আছে, এখানে রয়েছে ধরো এখানে রয়েছে ধরো সূর্য। তো এই যে চন্দ্র, সূর্য এবং পৃথিবী কত ডিগ্রি কোণে অবস্থান করে? অবশ্যই 90 ডিগ্রি কোণে কিন্তু অবস্থান করে। তার মানে উত্তর কিন্তু হবে ক ইজ দা কারেক্ট আনসার। তোমরা যারা করেছো সমকোণে, 90 ডিগ্রি সমকোণে কিন্তু অবস্থান করে এই মরা কোটালের সময়। মাথায় রাখবে, মরা কোটালের সময় কিন্তু চন্দ্র, পৃথিবী এবং সূর্য 90 ডিগ্রি কোণে কিন্তু অবস্থান করে। তারপরে সোম আছো, দেখো সোম ঘোষ আছো। ওকে স্যার, সোম ঘোষ উত্তর দাও, পারলে দেখো দেবে, কোনো ব্যাপার নয়। তোমরা না পারলে কোনো ব্যাপার নয়, চেষ্টা করো, ঠিক আছে। সোম ঘোষ বলছো। হ্যাঁ, তোমরা যারা পারবে উত্তর দেবে, না পারলে তোমরা ট্রাই করো। আমি অবশ্যই অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো। তো মক টেস্ট দেওয়া মানে একটি কনফিডেন্স কিন্তু তৈরি হয়, ঠিক আছে, একটি কনফিডেন্স প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু বিল্ড হয়। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের স্ক্রাবার। এটা এই কোশ্চেনটি তোমরা জানো বায়ু দূষণ থেকে দিয়েছে, মানে দূষণ থেকে দিয়েছে। স্ক্রাবার ব্যবহার করা হয় দেখো জল দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে রয়েছে, বায়ু দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে রয়েছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে রয়েছে, বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে রয়েছে। এখানে কিন্তু স্ক্রাবার যেটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু বায়ু দূষণের ফলে কিন্তু এই স্ক্রাবার যন্ত্রটি ব্যবহার করে। কারণ স্ক্রাবার যন্ত্রটি এমনই যে মানে যে যখন দূষণ হয়, ঠিক আছে, যখন দূষণ হয় সেই দূষিত পদার্থগুলো বায়ুমণ্ডলে যখন মানে যাবে তখন কিন্তু বায়ু দূষণ হয়, তখন সেই দূষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু এই স্ক্রাবার যন্ত্র মানে পরিশ্রুত যন্ত্র কিন্তু ব্যবহার করা হয়। অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 16 নম্বরের কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? আমরা জানি ভারতের রাজ্য, দেখো ভারতে কিন্তু টোটাল রাজ্য রয়েছে 28টি, 28টি রাজ্য রয়েছে, টোটাল স্টেট রয়েছে, স্টেট রয়েছে 28টি, আর ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে 8টি। এই 8টির মধ্যে সব থেকে বড় কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? কেউ বলতে পারবে? তাহলে অবশ্যই অবশ্যই জানিয়ে দাও। দেখো ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হলো লাদাখ। তোমরা জানো যে জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর যে একটি রাজ্য ছিল, সেই জম্মু কাশ্মীর রাজ্যটি 2019 সালে কিন্তু বিভক্ত হয়ে একদিকে জম্মু কাশ্মীর আর অন্যদিকে লাদাখ দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে। তার মধ্যে ভারতবর্ষের লাদাখ, লাদাখ কিন্তু ভারতবর্ষের মধ্যে বৃহত্তম একটি কেন্দ্রশাসিত অঞ্চল। যারা করেছো ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 7 নম্বরের প্রশ্ন, শিবালিক, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র 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 শিলাখণ্ডের সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি করে তাকে তাকে কি বলে? দেখো আমরা জানি যে শিবালিক, যে শিবালিক পর্বত রয়েছে, এই শিবালিক পর্বতের দক্ষিণ ঢালে
এই দক্ষিণ ঢালে রয়েছে কি বলতো ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড। এই শিলাখণ্ড জমা হয়ে, ঠিক আছে, এখানে কিন্তু এক ধরনের সমভূমি গড়ে উঠেছে। এই সমভূমির নাম কি? দেখো এখানে রয়েছে খাদা রয়েছে, ভাঙর রয়েছে, ভাবর রয়েছে, আর বেট রয়েছে। আমি চারটে অপশনই ব্যাখ্যা করে দেব। তো তোমরা যারা আছো অবশ্যই বড় প্রশ্ন কি কি পড়বো, বড় প্রশ্ন আজকে দেব। দেখো সোহম ঘোষ, আজকে বড় প্রশ্ন তোমাদের দেব। তবে কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তো আমি সাজেশন দিয়েছি। তবে আজকেও আমি প্রত্যেকটি ভিডিওতে যেহেতু 90 নম্বরে তোমাদের এই মক টেস্ট নিচ্ছি, এই 90 নম্বরেও কিন্তু সোহম ঘোষ, এটাও কিন্তু তোমাদের কিন্তু তোমাদের 2 নম্বর 5 নম্বরের এবং যাবতীয় ম্যাপ পয়েন্টিং কিন্তু থাকছে এই ভিডিওতে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই দেখো সোম ঘোষ, তুমি কিন্তু এই কোশ্চেনের উত্তর দাও। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ডের সঞ্চিত হয়ে যে সমূহে গড়ে ওঠে তাকে কি বলা হয়? তাকে কিন্তু বলা হয়, মাথায় রাখবে, তাকে বলা হয় ভাবর। ঠিক আছে, উত্তর কিন্তু হবে ভাবর। আর দেখো খাদার নদী গঠিত, নদীর দুপাশে, নদীর দুপাশে নবীন পলিমাটি গঠিত ভূভাগকে বলা হয় খাদার। ওকে, আর ভাঙর প্রাচীন, নদী থেকে দূরবর্তী অঞ্চলে প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত ভূভাগকে বলা হয় ভাঙর। ঠিক আছে, আর তোমরা বেট জানো, বেট পাঞ্জাবে, পাঞ্জাবে যে সমতল ভূভাগ রয়েছে, নদী গঠিত যে ভূভাগ রয়েছে পাঞ্জাবে, তাকে বলা হয় কিন্তু বেট। ঠিক আছে, চারটে অপশন কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি। আর সোম দাগ নাম্বার বলবে। ঠিক আছে, দাগ নাম্বার বলবে, দাগ নাম্বার বললে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, না পারলে কোনো ব্যাপার নয়, তোমরা এখানে এসো শিখতে। তোমরা এই যে শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলের এই কোশ্চেনটি পারোনি মানে যে তোমরা উত্তর দেবে না, আনসার করবে না, এটা হতে পারে না। তার কারণ ভুল থেকে তোমাদের শিক্ষা হবে, আর শিক্ষা থেকে তোমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারবে, জানতে পারবে। তো চলো, এরপরে রয়েছে তোমাদের এই কোশ্চেনটির উত্তর দেবে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? দেখো প্রথমে রয়েছে দোদা বেত্তা বা বেতা, দোদা বেতা বা বেত্তা। তারপরে রয়েছে আনাইমুদি, তারপরে রয়েছে দেখো তোমাদের গতে কলসুবাই, ঘতে রয়েছে মহেন্দ্রগিরি। অর্থাৎ আমাদের যে ভারতবর্ষ রয়েছে, সেই ভারতবর্ষে দেখো এই যে দক্ষিণ ভারত, এই দক্ষিণ ভারতের রয়েছে এখানে রয়েছে, আমি বলে দিচ্ছি, এই জায়গা রয়েছে। ঠিক আছে, এই জায়গা রয়েছে, এর সর্বোচ্চ উচ্চতা আমি বলে দিচ্ছি 2695 মিটার, 2695 মিটার। ঠিক আছে, তো তোমরা অবশ্যই বলবে বড় প্রশ্ন কি কি পড়বো, অবশ্যই বলবো সোম। দেখো তবে এই কোশ্চেনগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যারা করেছো আনাইমুদি, দেখো আনাইমালাই পর্বতের আনাইমুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এরপরে রয়েছে দেখো তোমাদের 1-9, ভারতের কেন্দ্রীয় মৎস্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? দেখো ভারতের ইন্ডিয়ান যে সেন্ট্রাল, দেখো ফিশার যে রিসার্চ, ঠিক আছে, সেই কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায়? দেখো এখানে রয়েছে, যারা করেছো বড় প্রশ্ন কি পড়বো, অবশ্যই বলবো। দেখো ক নাম্বারে রয়েছে কটক রয়েছে, ব্যারাকপুর রয়েছে, তারপরে গতে রয়েছে জুনাগড়, ঘতে রয়েছে মুম্বাই। কিন্তু কোশ্চেনটি মাথায় রাখবে, ভারতের কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রটি, এটা মনে করবে ইনল্যান্ড, ইনল্যান্ড, ইনল্যান্ড কথার মানে হলো স্থলভাগের। ঠিক আছে, স্থলভাগের, আমি জলভাগও বলে দেবো। ঠিক আছে, তোমাদের জলভাগও বলে দেবো। তবে তোমরা কিন্তু বলবে স্থলভাগের, ভারতের কেন্দ্রীয় বা স্থলভাগের মৎস্য মৎস্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? যারা করেছে দেখো ব্যারাকপুর। ঠিক আছে, এটি কিন্তু ব্যারাকপুর সঠিক উত্তর। আর দেখো আরেকটি রয়েছে, মানে যেটি রয়েছে তোমাদের বলা যায় সমুদ্রে রয়েছে, তোমরা যারা করবে, মানে এখানে রয়েছে স্থলভাগের হলে ব্যারাকপুর। আর সমুদ্র যদি বলা হয়, সমুদ্রের ভারতের কেন্দ্রীয় মানে সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? তখন তোমরা কি বলবে, কে কে পারবে অবশ্যই আমাকে একটু কাইন্ডলি তোমরা বলবে। নাই পারতে পারো, আমি বারবার বলছি নাই পারতে পারো, কোনো ব্যাপার নয়, কিন্তু তোমরা চেষ্টা করে যাও। ওকে, তোমরা চেষ্টা করে যাও, কোনো প্রবলেম নেই। এই মুহূর্তে তোমরা যারা আছো দেখছো, ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি কমেন্টের কিন্তু উত্তর অবশ্যই দেবো, প্রত্যেকটি কমেন্টের উত্তর কিন্তু আমি দেব। ঠিক আছে,
দেখে নিচ্ছি আর কে কে তোমরা উত্তর দিচ্ছ। যারা যারা আছো এই মুহূর্তে, হ্যাঁ দেখো এখানে রয়েছে তোমরা যারা উত্তর করেছো ব্যারাকপুর, তোমাদের সঠিক। আর দেখো আরেকটি রয়েছে সমুদ্রের সামুদ্রিক মৎস্য গবেষণা, যখন বলা হবে তখন তোমরা কিন্তু বলবে কি বলবে বলো তো? সমুদ্র বললে, সমুদ্র বললে তোমাদের কিন্তু বলতে হবে, হ্যাঁ যারা আছো অবশ্যই অবশ্যই তোমরা বলবে। দেখো কোচি, ঠিক আছে, কেরালার কোচি। সমুদ্র বললে কিন্তু তোমাদের হবে কোচি, ঠিক আছে, এটি কিন্তু রয়েছে কেরালায়, এটি রয়েছে কিন্তু কেরালায়। ওকে, চলো এরপরে দেখে নিচ্ছি তোমরা আছো স্যার, তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন। হ্যাঁ অভিনব বিশ্বাস বলছে তাড়াতাড়ি করুন। ওকে, থ্যাংক ইউ। তো উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে, উত্তর দেওয়ার চেষ্টা করো। এরপরে রয়েছে তোমাদের 10-এ রয়েছে দেখো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কাকে? তোমরাও চট জলদি উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। সোহম ঘোষ গ বলেছো, দাগ নাম্বার বলবে, ঠিক আছে। আর অভিনব বিশ্বাস বলছো স্যার তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন, অবশ্যই বলবো। তবে তোমরা উত্তর তাড়াতাড়ি চট জলদি উত্তর দেওয়ার চেষ্টা করবে। সিলিকন ভ্যালি বলা হয় চেন্নাইকে, বেঙ্গালুরুকে, হায়দ্রাবাদকে, মুম্বাইকে। অবশ্যই বেঙ্গালুরুকে চেন্নাই, বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালিও বলা হয়, ঠিক আছে। এরপর রয়েছে দেখো তোমাদের 11তে রয়েছে ভারতের একটি শুল্ক মুক্ত বন্দরের নাম কি? তোমরা কিন্তু ভারতের শুল্ক মুক্ত বন্দর পারবে, দাগ নাম্বার বলে দিও, একটু দাগ নাম্বার বলবে তোমরা। ওয়ান ওয়ান না বলতে বলো তোমরা, 11 নাম্বার বলবে, 12 নাম্বার বলবে, 13 নাম্বার বলবে। ওকে, ভারতের একটি শুল্ক মুক্ত বন্দরের নাম কলকাতা রয়েছে, কান্ডালা রয়েছে, মুম্বাই রয়েছে, পারাদ্বীপ রয়েছে। অবশ্যই শুল্কমুক্ত বন্দর তোমরা জানো, তোমাদের ম্যাপ পয়েন্টিং এ কিন্তু রয়েছে, তোমাদের ম্যাপ পয়েন্টিং এ কিন্তু রয়েছে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর কিন্তু কান্ডালা। এই কান্ডালা একটি শুল্কমুক্ত বন্দর। এরপরে রয়েছে তোমাদের 12 বর্জ্য পদার্থ পুনর্ব্যবহারের প্রক্রিয়াকে কি বলা হয়? কোনো বর্জ্য পদার্থ যেগুলো তুমি বাড়ি থেকে ফেলে দিচ্ছ, সে ইলেকট্রনিক্স হতে পারে, বিভিন্ন জৈব পদার্থ হতে পারে, যে কোনো কিছু যখন একবার ব্যবহার করার পর পুনরায় তাকে যখন ব্যবহার করবে, তখন সেই পুনর্ব্যবহারের প্রক্রিয়াকে কি বলা হয়? দেখো রিডাকশন বলা হয়, রিউজ বলা হয়, রিসাইক্লিং বলা হয়, রিফিউজ বলা হয়। দেখো তোমরা যারা করেছো রিসাইক্লিং, রিসাইক্লিং বলা হয়, অর্থাৎ তোমাদের কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার। 11-বি, 11-বি দেখিয়ে নিচ্ছি। 11-বি, 11-বি বলেছে, হ্যাঁ অভিনব বিশ্বাস তুমি 11-বি বলেছো। ওকে ঠিক আছে, উত্তর তোমার সঠিক। এরপরে 13তে রয়েছে দেখে নাও, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র টপোগ্রাফিক্যাল ম্যাপ মিলিয়ন শিটের বিস্তার কত? আমরা জানি, দেখো টপোগ্রাফিক্যাল যে মানচিত্র রয়েছে এখানে কিন্তু মিলিয়ন, মিলিয়ন শিটের যখনই বলবে তখনই তার তার অক্ষাংশগত দ্রাঘিমা কত হবে, মানে অক্ষাংশগত বিস্তার কত হবে। দেখো রয়েছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, খতে রয়েছে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, গতে 1 মিনিট ইন্টু 1 মিনিট, 30 মিনিট ইন্টু 30 মিনিট, ঠিক আছে। তো তোমরা যারা আছো অবশ্যই অবশ্যই আমাকে বলবে, আমি দেখে নিচ্ছি পরপর। 11-বি 12, আর এইবার বলবে কিন্তু তোমরা 13তে তোমরা যারা করেছো দেখো ক ইজ দ্য কারেক্ট আনসার। 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি অক্ষাংশগত বিস্তার রয়েছে টপোগ্রাফিক্যাল মানচিত্রের মিলিয়ন শিটে। এই মিলিয়ন শিট কথাটা কিন্তু তোমরা কিন্তু মাথায় রাখবে। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটি এসএমএস কিন্তু আমি দেখছি তোমরা কারা কারা করেছো বা করছো। তো তোমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু দাগ নাম্বার দেবে। এরপরে রয়েছে তোমাদের দেখো 14তে বলা হয়েছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ মানে আর্টিফিশিয়াল স্যাটেলাইটের নাম কি? ইনস্যাট রয়েছে, তারপরে আর্যভট্ট রয়েছে, আইআরএস, আইআরএস রয়েছে, এটি ইন্ডিয়ান রিমোট সেন্সিং, এটা হলো ইন্ডিয়ান রিমোট সেন্সিং। তারপরে ঘতে রয়েছে ভাস্কর। তো যারা করবে অবশ্যই চট জলদি আমাকে বলে দাও। 12 নাম্বারের আর 14 নাম্বারের আমাকে একটু চট জলদি বলে দাও, যারা যারা এখানে আছো চটজলদি। আর্যভট্ট তোমরা যারা করেছো 14-বি, হ্যাঁ 14-বি করেছো অভিনব বিশ্বাস, 14-বি তোমার উত্তর কিন্তু সঠিক হয়েছে। 14-বি আর্যভট্ট 1975 সালে, ঠিক আছে। এই আর্যভট্ট কিন্তু সহযোগিতায়, রাশিয়ার সহযোগিতায় কিন্তু আর্যভট্ট স্যাটেলাইট কিন্তু মহাকাশে কিন্তু উৎক্ষেপণ করা হয়েছিল, ঠিক আছে। সোম 14 ঘ, সোম 14 ঘ না, 14 সোম 14 কিন্তু আর্যভট্ট হবে, ঠিক আছে।
এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে বিভাগ খ। এই খ বিভাগের মধ্যে রয়েছে সংক্ষিপ্ত উত্তরগুলির উত্তরধর্মী প্রশ্ন। অর্থাৎ তোমাদের কিন্তু শুদ্ধ হলে সু লিখতে হবে এবং অশুদ্ধ হলে মানে ভুল হলে অ লিখতে হবে। ঠিক আছে, অশুদ্ধ হলে অ, শুদ্ধ হলে সু। ওকে, তোমরা এবার রেডি তো? চলো তাহলে আমরা দেখে নিচ্ছি বিভাগ খ এর মধ্যে রয়েছে 2 এর 1 এর 1। এখানে রয়েছে নদীর গতিবেগ যদি দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। এটি কি শুদ্ধ না অশুদ্ধ? আমাকে বলবে এটি শুদ্ধ না অশুদ্ধ। একটু ক্লিয়ারলি চট জলদি উত্তর দেবে, কারণ অনেক কোশ্চেন রয়েছে, তোমাদের জানা অনেক কোশ্চেন রয়েছে। তবে চেষ্টা করবে তোমরা উত্তর দেওয়ার জন্য। তোমরা দাগ নাম্বার 1 দিলে আমি বুঝে যাব যে এটা নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 অর্থাৎ 64 গুণ বৃদ্ধি পায়। এটার উত্তর কিন্তু শুদ্ধ হবে। যারা শুদ্ধ করেছো এর উত্তর কিন্তু শুদ্ধ হবে। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের 2 এর 1 এর 2। এখানে রয়েছে 2 নম্বরের, আমি বলছি ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। দেখো ওজোন স্তরকে, হ্যাঁ সোম ঘোষ তুমি শুদ্ধ বলেছো, তুমি দাগ নাম্বার একটু বলবে দয়া করে। এরপরে ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। দেখো আমরা জানি আমাদের স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে 15 থেকে 30 কিলোমিটারের মধ্যে, ঠিক আছে, ওজোন স্তর বলে একটি গ্যাস রয়েছে, স্তর রয়েছে, ওজোন স্তর। এই ওজোন স্তর সূর্যের অতি ক্ষতিকারক বেগুনি রশ্মি, আলট্রা ভায়োলেট রে, ক্ষতিকারক বেগুনি রশ্মি সরাসরি যখন আমাদের পৃথিবীতে আসে, তখন এই ওজোন স্তর, ঠিক আছে, স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে যে ওজোন স্তর রয়েছে সেটি কিন্তু আমাদের ওজোন স্তরকে ছাঁকনির মতো, ঠিক আছে, চাদরের মতো, ফিল্টারের মতো, ছাতার মতো কি করে বলতো শোষণ করে নেয়। এর ফলে অতি ক্ষতিকারক বেগুনি রশ্মি ইউভিআর সরাসরি আমাদের পৃথিবীতে আসতে পারে না। এর ফলে আমাদের পৃথিবীতে জীবের অস্তিত্ব কিন্তু পরিলক্ষিত হয়। তাই ওজোন স্তরকে সৌরপর্দা বলা হয়। উত্তর কিন্তু হবে তোমাদের শুদ্ধ। যারা শুদ্ধ করেছো উত্তর কিন্তু শুদ্ধ। ঠিক আছে অভিনব, উত্তর তোমার সঠিক হয়েছে। এরপরে চলো রয়েছে 3-এ, ল্যাব্রাডর একটি উষ্ণ সমুদ্র স্রোত। দেখো তোমরা জানো ল্যাব্রাডর স্রোত রয়েছে কিন্তু কোন মহাসাগরে? আমরা জানি ল্যাব্রাডর স্রোত রয়েছে কিন্তু আটলান্টিক মহাসাগরে। ঠিক আছে, এখানে রয়েছে, ধরো এখানে এটা রয়েছে কিন্তু উত্তর আমেরিকা, আমরা জানি এটা রয়েছে উত্তর আমেরিকা। এখানে রয়েছে আমরা জানি গ্রিনল্যান্ড। এর পাশ দিয়ে একটি স্রোত কিন্তু এদিকে আসে। তোমরা জানো এই স্রোতটার নাম কিন্তু ল্যাব্রাডর স্রোত। এই ল্যাব্রাডর স্রোত যখন আসে তখন মেরু অঞ্চল থেকে আসে, আর মেরু অঞ্চল থেকে যখনই আসবে, মেরু অঞ্চল থেকে নিশ্চয়ই সেই মানে মেরু অঞ্চল থেকে আসা মানে বরফের জায়গা থেকে চলে আসবে, ঠান্ডার জায়গা থেকে চলে আসবে। তাই এই এই স্রোত কিন্তু একটি শীতল স্রোত। ঠিক আছে, এই স্রোত কিন্তু একটি শীতল স্রোত। তার মানে ল্যাব্রাডর স্রোত একটি শীতল স্রোত। এখানে বলছে উষ্ণ স্রোত, এটি কিন্তু হবে অশুদ্ধ। আমি এখানে লিখে দিচ্ছি অশুদ্ধ। ল্যাব্রাডর স্রোত কিন্তু একটি অশুদ্ধ, এটা মাথায় রাখবে। আর বিপরীত দিক থেকে তোমরা জানো উপসাগরীয় স্রোত যায়। এর ফলে কিন্তু নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে এই যে উষ্ণ স্রোত এবং শীতল সমুদ্র স্রোতের মিলনের ফলে ভিন্নধর্মী বায়ু মিলনের ফলে, সমুদ্র স্রোত মিলনের ফলে কিন্তু এখানে ঘন কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝা তৈরি হয়। তোমরা কিন্তু সেটা জানো, সেই সাজেশনে কিন্তু আমি রেখেছি। 4-এ রয়েছে প্লাস্টিক এক প্রকার জৈব ভঙ্গুর। দেখো আমরা জানি আমাদের বাড়িতে যেই প্লাস্টিক রয়েছে, দেখো জৈব ভঙ্গুর, সেই প্লাস্টিক গুলো কি মাটির সঙ্গে মেশে? কখনো কিন্তু মাটির সঙ্গে মেশে না। সেই জৈব প্লাস্টিক গুলো মাটির সঙ্গে কখনো মেশে না। তার মানে প্লাস্টিক এক প্রকার জৈব ভঙ্গুর, এই কথাটি কিন্তু অশুদ্ধ, একদম অশুদ্ধ। ঠিক আছে, প্লাস্টিক কিন্তু কি বললাম, প্লাস্টিক কিন্তু জৈব ভঙ্গুর নয়। ঠিক আছে, হ্যাঁ জৈব কিন্তু দেখো অভঙ্গুর, এখানে অভঙ্গুর থাকলে কিন্তু ঠিক ছিল। তোমরা যারা করবে অভঙ্গুর, ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের 4-এর উত্তর আমি কিন্তু বলে দিয়েছি। 4-এর উত্তর কিন্তু তোমাদের হবে একদম অশুদ্ধ। ঠিক আছে, যারা আছো অবশ্যই তোমরা মন দিয়ে, তোমাদের সঙ্গে পরে কথা বলবো তোমাদের কোন দিন ক্লাস করলে সুবিধা হয়। লাইভ ক্লাস আমি তোমাদের দেব ভূগোল আর ইতিহাস। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের দেখো 5-এ রয়েছে ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হলো দামোদর উপত্যকার পরিকল্পনা। দেখো এই দামোদর
দামোদর ভ্যালি কর্পোরেশন, এই ডিভিসি, এই ডিভিসি দেখো 1948 সালে হয়। আর এই ডিভিসি কিন্তু দেখো কানাডার সহায়তায় হয়। তবে এই ডিভিসি যে প্রকল্পটি, এটি কিন্তু ভারতের বৃহত্তম পরিকল্পনা কখনো না, এটা কোনোদিনই হতে পারে না। তার মানে এটা হবে ভাকরা নাঙ্গাল প্রকল্প। ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা হলো ভাকরা নাঙ্গাল প্রকল্প। আর এই দামোদর বলেছে মানে এটি কিন্তু অশুদ্ধ, এটি কিন্তু অশুদ্ধ। ভারতের বৃহত্তম নদী পরিকল্পনায় কিন্তু দামোদর ভাকরানাঙ্গাল প্রকল্প, যেটি রয়েছে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের বর্ডারে, ঠিক আছে। এই ভাকরানাঙ্গাল প্রকল্পে কিন্তু আমি গিয়েছিলাম, ঠিক আছে। বহুত বিরাট মানে নদী পরিকল্পনা এবং অনেক উঁচুতে কিন্তু অবস্থিত এই ভাকরানাঙ্গাল প্রকল্প। এখান থেকে কিন্তু ওই ইন্দিরা গান্ধী খাল বা রাজস্থানের যে খাল, ভারতের দীর্ঘতম খাল কাটা হয়েছে এখান থেকে। এরপরে রয়েছে তোমাদের একে মানে সরি সরি 6-এ পেট্রো রসায়ন শিল্পকে রাসায়নিক শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয়। এটা তোমরা যারা করবে শুদ্ধ, এর উত্তর কিন্তু হবে শুদ্ধ, ঠিক আছে। এরপরে দেখে নিচ্ছি কৃত্রিম উপগ্রহ যেখানে স্থাপন করা হয় তাকে সেন্সর বলা হয়। তোমরা কি বলছো? 7 নম্বরের কৃত্রিম উপগ্রহ যেখানে প্রতিষ্ঠিত করা হয় মানে মহাকাশে, সেই জায়গাকে কি সেন্সর বলা হয়? ইয়েস নো, ঠিক আছে। এটি কি শুদ্ধ? তোমাদের মনে কি বলছে, এটি কি শুদ্ধ না অশুদ্ধ? তোমরা চটজলদি বলবে এটি কি শুদ্ধ না অশুদ্ধ। চারে চারে ঠিক আছে, চারে ঠিক আছে। একটু টেনে দেখো, একটু টেনে দেখো। অভিনব বিশ্বাস একটু টেনে দেখো, আর শুভম ঘোষ একটু টেনে দেখো সামনের দিকে, ঠিক আছে। হয়তো বা নেট স্লো থাকলে হতে পারে। 6-এর শুদ্ধ, 6-এর শুদ্ধ বলেছো, হ্যাঁ শুদ্ধ, ঠিক আছে। আম, অভিনব বিশ্বাস 6-এর শুদ্ধ বললে। আর রোনাল্ড বলছে নো। রোনাল্ড তুমি দাগ নাম্বারটা বলো, ঠিক আছে। রোনাল্ডো তুমি দাগ নাম্বার বলো। আমরা একজন বিখ্যাত প্লেয়ার পেয়ে গেছি, ফুটবল প্লেয়ার। তো এখানে বলা হয়েছে দাগ নাম্বার, প্লিজ দাগ নাম্বার বলো। 7-এ শুদ্ধ বলছো, 7-এ শুদ্ধ বলছো, আমি বলে দেবো। 7-এ 7-এও শুদ্ধ। আর শুভম বলছে অশুদ্ধ। দেখো এটি কিন্তু অশুদ্ধ হবে। দেখো কৃত্রিম উপগ্রহ যেখানে স্থাপন করা হয় তাকে কিন্তু সেন্সর বলা হয় না, তাকে বলা হয় কিন্তু প্ল্যাটফর্ম। তাকে বলা হয় প্ল্যাট প্ল্যাটফর্ম তাকে বলা হয় প্ল্যাটফর্ম, আর সেন্সর কিন্তু নয়, ঠিক আছে। এরপরে তোমাদের রয়েছে দেখো 2-এর পারবে না কোনো ব্যাপার না, এখানে এখানে শিখতে এসছো, লজ্জা ঘৃণা করে কোনো লাভ নেই। পরীক্ষায় ভালো রেজাল্ট করার দায়িত্ব তোমার। তোমার কাজ করতে হবে, তোমার পড়াশোনা করতে হবে, উত্তর দেবে, না পারলে না, ঠিক আছে, চেষ্টা করবে। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান তোমাদের পূরণ করতে হবে, যে কোনো 6টি, ঠিক আছে। 6টি থাকবে তোমাদের 7টি শূন্যস্থান পূরণের মধ্যে। আমরা প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছি 2-এর 2 মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত যে ক্ষয়জাত পাহাড় অবশিষ্ট থাকে তাকে কি বলে? এখানে 2 নাম্বার 1 নাম্বারে বলেই দিয়েছে। তো তোমরা যারা আছো অবশ্যই আমাকে একটু বলে দাও কি হতে পারে, ঠিক আছে, কি হতে পারে একটু বলে দাও। তো যারা করেছো দেখো এখানে কিন্তু হবে ইনসেলবার্স, ইন ইনসেলবার্স, ওকে। তো তোমরা যারা করবে দেখো মরু অঞ্চলে, যে তোমরা তো 2 নম্বরের যে পড়েছো ইনসেলবার্স এরকম হয়, ইনসেলবার্স কিন্তু এরকম হয়। এটা কিন্তু বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে কিন্তু এরকম ইনসেলবার্স গড়ে ওঠে। চলো আমরা দেখে নিচ্ছি পরের কোশ্চেন 2-এ ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাদকে কি বলা হয়? দেখো ক্যারিবিয়ান সাগর আমরা জানি যে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ যে রয়েছে, কিউবা রয়েছে, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পূর্বে, উত্তর এবং দক্ষিণ আমেরিকার পূর্বে রয়েছে ফ্লোরিডা। এই ফ্লোরিডার উপকূলে যেখানে রয়েছে ক্যারিবিয়ান সাগর, সেই ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদকে কি বলা হয় দেখে নিচ্ছি। রোনাল্ডো ইনসেলবার্স, ঠিক আছে। তোমাদের ইনসেলবার্স সবার উত্তর কিন্তু সঠিক হয়েছে এইবার। এখানে বলেছে হেরিকেন কে উত্তর দিয়েছে দেখে নিচ্ছি। রোনাল্ডো হেরিকেন উত্তর দিয়েছে, উত্তর কিন্তু তোমার সঠিক হয়েছে। ক্রান্তীয় ঘূর্ণবাদে একদম সঠিক, 100% সঠিক হয়েছে। হ্যারিকেন হ্যারিকেন উত্তর কিন্তু সঠিক, ঠিক আছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র হলেও তো টর্নেডো বা টুইস্টার, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 3-এ বলা হয়েছে আহ ভরা কোটাল বা সিজিগি অবস্থানের সময় যখন চাঁদ, এখানে চাঁদ বলেছে, সূর্য বলেছে, সূর্য
পৃথিবীর দেখো পৃথিবীর একই দিকে থাকে তখন তাকে কি বলে? মানে এটা ধরো পৃথিবী, আমি একদম প্র্যাকটিক্যালি বলে এটা পৃথিবী, চাঁদ, এটা রয়েছে সূর্য, যখন এরা একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে কি বলে? মানে ভরা ভরা কোটাল কিংবা সিজিকির অবস্থান সময়। দেখো সূর্য চাঁদ ও সূর্য পৃথিবীর একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলা হয় কিন্তু সংযোগ, তখন তাকে বলা হয় সংযোগ। ঠিক আছে, তোমরা আবার এখানে কিন্তু সিজিকি করবে না, এখানে কিন্তু সংযোগ, এখানে বলা বলা হয়েছে জোয়ারের কথা বলা হয়েছে। ঠিক আছে, উত্তর কিন্তু হবে সংযোগ। এরপরে রয়েছে তোমাদের চারে, চারে তোমরা যারা রয়েছে দেখো ফ্লাই অ্যাশ, এই ফ্লাই অ্যাশ বা উড়ন্ত ছাই এর প্রধান উৎস কি? দেখো চারে রয়েছে যে উড়ন্ত ছাই রয়েছে তার উৎস কি হতে পারে? তোমরা যারা করেছো দেখে নিচ্ছি, হেরিকেন ঠিক আছে, হেরিকেন তোমরা ঠিক করেছো, অবশ্যই ঠিক আছে। দেখো এখানে তোমরা যারা হেরিকেন করেছো, ওকে, তবে তোমরা এখানে যারা করেছো ফ্লাই অ্যাশ মানে তাপবিদ্যুৎ কেন্দ্র, দেখো তোমরা জানো তাপবিদ্যুৎ কেন্দ্র, এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে দেখো আমরা জানি এক ধরনের ছাই, ঠিক আছে, এক ধরনের ছাই যে চিমনি রয়েছে সেই চিমনি থেকে এক ধরনের ছাই কিন্তু বায়ুমণ্ডলে মিশে বায়ুকে দূষণ করে। তো ফ্লাই অ্যাশ হলো এক ধরনের কি তাপবিদ্যুৎ থেকে দূষণ হয়, বায়ু দূষণ ঘটায়। এরপরে রয়েছে পাঁচে ভারতের দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথের নাম কি? আগে ছিল কিন্তু দেখো NH7 ছিল, এটি কিন্তু এখন আর নেই। বর্তমানে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক তোমরা যারা করেছে NH44, এই NH44 কিন্তু সঠিক উত্তর কিন্তু বর্তমানে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিচ্ছি। ছয়ে রয়েছে ভারতের সর্বাধিক রাবার উৎপাদনকারী রাজ্যের নাম কি? সব থেকে বেশি রবার উৎপন্ন করা হয়, দেখো ভারতের সব থেকে বেশি রবার উৎপন্ন করা হয় কোথায় বলো তো? কেরালায়। এই যে কেরালায়, এই কেরালায় সব থেকে বেশি কিন্তু রবার উৎপন্ন করা হয়। তোমরা যারা জানো না আমি বলে দিচ্ছি, সব থেকে বেশি রবার উৎপন্ন করে কিন্তু কেরালা। ওকে, বোঝা গেল। এরপরে আমরা দেখে নিচ্ছি সাথে, তোমরা কেরালা করেছো দেখে নিচ্ছি, কেরালা তোমরা NH44 করেছো রোনাল্ডো, ঠিক আছে, আর NH44 করেছো অভিনব, ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের, তোমরা উত্তর ভালোই পারছো। ভারতের একটি জোয়ার ভাটা চালিত সূর্যমুখী বন্দর কোনটি? দেখো ভারতের একটি জোয়ার ভাটা চালিত সূর্যমুখী মানে সূর্যের দিকে মুখ করে সেই বন্দরটি রয়েছে আর কি, সূর্যের দিকে মানে পূর্ব দিকে, তার পূর্ব দিকে মানে তোমরা বুঝতেই পারছো পূর্ব উপকূলে, তার মানে এটা হবে কিন্তু কান্ডালা। যারা করেছো কান্ডালা একটি শুল্কমুক্ত বন্দর, আমরা জানি এটা কিন্তু জোয়ার ভাটা চালিত কি বলতো একটি বন্দর, কান্ডালা। ওকে, এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের এখানে রয়েছে, তোমাদের রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দিতে হবে, যে কোনো 6টি প্রশ্ন কিন্তু তোমাদের উত্তর দিতে হবে। আমরা দেখে নিচ্ছি এখানে 7টি প্রশ্ন আছে, তার মধ্যে 6টি প্রশ্ন আমরা হামেশাই পারবো। দেখে নিচ্ছি, 1 নম্বরে রয়েছে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? ঠিক আছে, এই যে হিমবাহ রয়েছে পৃথিবীর, এটি কিন্তু পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ। যারা পারবে অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানিয়ে দেবে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ। দেখে নিচ্ছি কে আছো। ঠিক আছে, তোমরা যারা করেছো দেখো ল্যাম্বার্ট ফিশার, এটা হবে ল্যাম্বার্ট ফিশার হিমবাহ, ঠিক আছে। এটি কিন্তু দেখো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ। তবে এই ধরনের হিমবাহগুলো পৃথিবীর দীর্ঘতম রয়েছে, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ রয়েছে, এগুলো কিন্তু মানে মাঝে মাঝে কিন্তু 5 বছর 10 বছর অন্তর অন্তর কিন্তু পরিবর্তন হয়। তো পৃথিবীর বৃহত্তম উপত্যকার হিমবাহ হলো ল্যাম্বার্ট ফিশার, ল্যাম্বার্ট ফিশার, FISHER, ল্যাম্বার্ট ফিশার হিমবাহ। ওকে, এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোশ্চেন, তোমরা পারবে, কোন স্থানীয় বায়ুকে তুষার ভক্ষক বা চিনুক বলা হয়? দেখো আমরা এই কোশ্চেনও কিন্তু আমরা জানি, ঠিক আছে, এখানে কিন্তু অবশ্যই কোশ্চেনের মধ্যে কিন্তু উত্তর কিন্তু লুকিয়ে আছে, যারা পারবে তারা কিন্তু অবশ্যই পারবে। কান্ডালা, ঠিক আছে। আর এরপরে দেখো এই যে তুষার ভক্ষক, এটি কিন্তু রয়েছে চিনুক, চিনুককে তুষার ভক্ষক বায়ু বলা হয়। চিনুক কিন্তু এক ধরনের উষ্ণ বায়ু, চিনুক কিন্তু এক ধরনের উষ্ণ বায়ু, ঠিক আছে।
তো এই বায়ু দেখো রকি পার্বত্য অঞ্চল, মনে থাকবে, রকি রকি পর্বতের পূর্ব দিকে প্রবাহিত হয়, পশ্চিম থেকে পূর্ব দিকে এই রকি পর্বতের কিন্তু প্রবাহিত হয়। আর এই বায়ু কিন্তু একটি উষ্ণ বায়ু, আর যেখান দিয়ে এই বায়ু যাবে সেখানে কিন্তু তুষারগুলোকে গলিয়ে দেবে, বরফ বরফ কিংবা তুষারকে গলিয়ে দেবে। তাই একে বলা হয়, এই তুষার ভক্ষক বলা হয় চিনুক বায়ুকে। উত্তর আমেরিকার রকি পর্বতে দেখা যায়। এরপরে তিনে রয়েছে ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কি? দেখো এখানে কিন্তু মাথায় রাখবে, স্থলবিন্দু বলেছে এখানে, মূল ভূখণ্ড, স্থলবিন্দু মানে মূল ভূখণ্ড। এই ভারতের দক্ষিণতম বিন্দু মানে মূল ভূখণ্ডের স্থলবিন্দুর নাম কি? দেখি কে কে পারে। এই মুহূর্তে তোমরা 8 জন আছো লাইনে। ইন্দ্রিয়া কল, একজনে বলছে ইন্দ্রিয়া কল, দেখিনি। রোনাল্ডো ইন্দ্রিয়া কল বললো। চিনুক বললো ঠিক আছে, চিনুক চিনুক বললে রোনাল্ডো ঠিক আছে। সোহম ঘোষ, ওকে, দেখে নিচ্ছি। দেখো এখানে কিন্তু ভারতের দক্ষিণতম স্থলবিন্দু বললে কিন্তু তোমরা ইন্দিরা কল বলেছো। ইন্দিরা কল হবে না, এটি কিন্তু হবে কন্যাকুমারী। ঠিক আছে, কন্যাকুমারী। কন্যাকুমারীকে তোমাদের রোনাল্ডো তোমাকে বলে দিচ্ছি। দেখো এই রোনাল্ডো তোমাকে এই যে চিত্র, ভারতের চিত্র, এই যে ভারতের চিত্র আমি অঙ্কন করলাম, দেখো এখানে রয়েছে এই যে এখানে তামিলনাড়ুর একদম তিরুচিরাপল্লী, এই যে এই জায়গাটায়। আর এটা তো তোমরা জানো রয়েছে, এটা তো রয়েছে, দাও তোমরা জানো শ্রীলঙ্কা। এখানে রয়েছে কিন্তু এই যে কন্যাকুমারী, এই কন্যাকুমারিকা। ঠিক আছে, এটি কিন্তু ভারতের স্থলবিন্দু। ঠিক আছে, এই যে স্থলভাগ রয়েছে ভারতের স্থলভাগ। আর তুমি যেটি বললে সেটি কিন্তু একদম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের, সেটি কিন্তু সমুদ্রের সমুদ্রের মধ্যে রয়েছে দক্ষিণতম স্থলভাগ মিলিয়ে এখানে কিন্তু বলেছে স্থলবিন্দু। তার মানে কন্যাকুমারিকা হবে সঠিক উত্তর। ঠিক আছে, ওকে, অভিনব বিশ্বাস, ঠিক আছে, উত্তর হয়েছে রোনাল্ডো। ঠিক আছে, কোনো টেনশন করো না, হবে। চলো এরপরে, ওকে ওকে, সরি বলার কিছু নেই, শিখতে এসছো। দেখো আমি তোমাদের শেখাচ্ছি, চেষ্টা করছি তোমাদের। দেখো যেহেতু আমার টার্গেট একাডেমি চ্যানেলটি রয়েছে, আর তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করছি আমি। এরপরে রয়েছে, দেখো তোমাদের রয়েছে 4-এ, ভারতের ডেট্রয়েট অফ ইন্ডিয়া কাকে বলা হয়? আমরা জানি পৃথিবীর ডেট্রয়েট রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ডেট্রয়েট শহর রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র রয়েছে। উত্তর আমেরিকার ডেট্রয়েট বলে একটি শহর রয়েছে, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মোটর গাড়ি নির্মাণ করা হয়। ঠিক ভারতের ডেট্রয়েট, ওই ডেট্রয়েটের সঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের সঙ্গে কিন্তু আমাদের ভারতের ডেট্রয়েট কিন্তু তুলনা করা হয়েছে। তো সেই ডেট্রয়েট কাকে বলা হয়? যারা করেছে চেন্নাই, দেখো চেন্নাই, এই চেন্নাইকে কিন্তু ভারতের ডেট্রয়েট বলা হয়। ওকে, যারা করেছে তাদের উত্তর কিন্তু সঠিক। এরপরে রয়েছে 2011। দেখো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার বেশি? সাক্ষরতা মানে শিক্ষিতের হার। ঠিক আছে, শিক্ষিত যারা রয়েছে, লিটারেসি, সেই লিটারেসি বা শিক্ষিতের হার ভারতবর্ষের কোন রাজ্যে বেশি? আমরা জানি ভারতবর্ষে 28টি রাজ্য রয়েছে, তার মধ্যে তুমি বলতে পারো আহ শিক্ষিতরা 94% উপরে। ঠিক আছে, শিক্ষিতের হার ভারতবর্ষে এমন একটি রাজ্য রয়েছে। কেউ পারবে? কেউ পারবে? চট জলদি বলবে, লেট করবে না। হ্যাঁ, যারা করেছো কেরালা, কেরালা কিন্তু সঠিক উত্তর। কেরালা কেরালায় কিন্তু ভারতবর্ষের শিক্ষিতের হার সব থেকে বেশি। উত্তর সঠিক, কেরালা। এরপরে রয়েছে দেখো তো উপগ্রহ চিত্রে রয়েছে দেখো ফলস কম্পোজিট কালার। এই ফলস কম্পোজিট কালার স্বাভাবিক উদ্ভিদের উপস্থিতি কোন রঙের সাহায্যে দেখানো হয়? আমরা জানি মহাকাশে যে স্যাটেলাইট গুলো থাকে, ঠিক আছে, মহাকাশে যে স্যাটেলাইট গুলো আমরা জানি থাকে, ঠিক আছে, মহাকাশে আমরা জানি তো অনেক স্যাটেলাইট থাকে। তো এই স্যাটেলাইট গুলো সাহায্যে আমাদের ভূপৃষ্ঠে, এই যে আমাদের ভূপৃষ্ঠের যে উদ্ভিদগুলো রয়েছে, ঠিক আছে, আমাদের ভূপৃষ্ঠে যে উদ্ভিদগুলো রয়েছে, এই উদ্ভিদের কালার কোন রঙের, কোন রঙে দেখানো হয়? এটা কিন্তু উত্তর কিন্তু হবে লাল। উদ্ভিদকে কিন্তু লাল কালার দেখানো হয়। কোশ্চেনটি ভাইটাল এবং ভিভিআই। ঠিক আছে, ট্রিপল স্টার, ভাইবা মানে ভিভিআই। রোনাল্ডো কেরালা করেছো, কেরালা তোমরা অভিনব করেছো, ঠিক আছে, উত্তর সঠিক আছে তোমাদের আগের কোশ্চেনের। এরপর আমাদের দেখতে হবে বাম, দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের কি করতে হবে, দেখো তো মেলাতে হবে। ঠিক আছে, আমরা দেখে নিচ্ছি বাম স্তম্ভ রয়েছে, দেখে নিচ্ছি, এখানে রয়েছে বাম স্তম্ভ রয়েছে, এখানে ডান স্তম্ভ রয়েছে। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা পারবে। বাম দিকে রয়েছে পেট্রোকেমিক্যাল শিল্প, মানে পেট্রো রসায়ন শিল্প, পেট্রো রসায়ন
পেট্রো রসায়ন শিল্প। তো দেখো পেট্রোকেমিক্যাল শিল্প কার সঙ্গে যুক্ত থাকতে পারে? নিশ্চয়ই পেট্রোকেমিক্যাল শিল্প রয়েছে হলদিয়া। ঠিক আছে, আমি হলদিয়া করে দিলাম, তার মানে সি, সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেরাদুন। দেরাদুন মানে আমরা জানি গবেষণা কেন্দ্র। ঠিক আছে, কিসের? এখানে রয়েছে অরণ্য গবেষণা কেন্দ্র হতে পারে, তারপরে মৃত্তিকা গবেষণা কেন্দ্র রয়েছে, যদিও ভূপালে রয়েছে, মধ্যপ্রদেশের ভূপালে রয়েছে, তবে দেরাদুনেও কিন্তু মৃত্তিকা গবেষণা কেন্দ্র রয়েছে, তারপরে অরণ্য গবেষণা কেন্দ্র। ঠিক আছে, অরণ্য গবেষণা কেন্দ্র কিন্তু রয়েছে দেরাদুনের, উত্তরাখণ্ডের দেরাদুন। ঠিক আছে, উত্তর কিন্তু এ হবে। তুলো, হ্যাঁ কেরালা, ঠিক আছে, ওকে। আর দেখো শোভম ঘোষ, তুমি যে বললে তুলো গাছের শিকড়ের বৃদ্ধি, কোন কোশ্চেনটিতে তুমি বললে? ও একটা কোশ্চেন রয়ে গেছে, সরি, এক্সট্রিমলি সরি, একটি কোশ্চেন রয়ে গেছে সাথে। ভারতের কোন মৃত্তিকায় কার্পাস বা তুলো চাষ আদর্শ? দেখো কৃষ্ণ মৃত্তিকা, তোমরা মাথায় রাখবে কৃষ্ণ মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা কিন্তু তোমরা জানো তুলো চাষ সব থেকে ভালো হয়, ম্যাপ পয়েন্টিং এ থাকে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, ম্যাপ পয়েন্টিং এ থাকে কার্পাস, কার্পাস উৎপাদক অঞ্চল। কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর, তোমরা রেগুরও বলতে পারো, কোনো প্রবলেম নেই, রেগুর বা কৃষ্ণ মৃত্তিকা। এখানে কিন্তু বিশেষ করে আহ কার্পাস বা তুলো চাষ ভালো হয়। ওকে, তারপরে আমরা দেখে নিচ্ছি পরে কোশ্চেন মারমাগাঁও। মারমাগাঁও একটি আমরা জানি বন্দর রয়েছে। মারমাগাঁও বন্দরটি কোথায় রয়েছে? রয়েছে তোমাদের গতে, মানে ডিতে। গোয়ার একটি প্রধান বন্দর কিন্তু মারমাগাঁও, এটি কিন্তু ডি হবে। আর লু আমরা জানি থর মরুভূমিতে এক ধরনের কিন্তু গরম উষ্ণ বায়ু। ঠিক আছে, লু হলো কিন্তু এক ধরনের গরম উষ্ণ বায়ু, যেটি রয়েছে কিন্তু রাজস্থানের মরু অঞ্চলে। ওকে, এখানে কিন্তু আধি বলেনি, আধি বললে কিন্তু ধূলিঝড় হতো। ঠিক আছে, আধি বললে কিন্তু ধূলিঝড় হতো, এখানে বলেছে কিন্তু লু। লু এক ধরনের উষ্ণ এবং শুষ্ক বায়ু। এই লু যখন প্রবাহিত হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে মানুষের মৃত্যু হয়, গবাদি পশুর মারা পড়ে এই লু বায়ুর ফলে। এটি রাজস্থানে কিন্তু তৈরি হয়। তো রাজস্থান এবং উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চল, তারপরে মহারাষ্ট্রের কিছুটা উত্তর উত্তর সাইড, গুজরাটের কিছুটা উত্তর সাইড, ঠিক আছে, উত্তর পশ্চিম সাইডে কিন্তু এই লু প্রবাহিত হয়। ওকে, এরপর আমরা দেখে নিই মেনলি কিন্তু রাজস্থানে। ওকে, এরপরে রয়েছে তোমাদের বিভাগ গ। এই গ বিভাগের মধ্যে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো তোমাদের বলে দিচ্ছি, একটা কথা আমি বলে দিচ্ছি, তোমরা যারা রয়েছো, তোমরা যারা এই যে মাধ্যমিক তোমরা যারা পরীক্ষা দেবে, এমপি মাধ্যমিক পরীক্ষা যারা 2027 সালে দেবে, ঠিক আছে, তোমরা যারা পরীক্ষা দেবে পরীক্ষার্থীদের কথাই আমি বলছি। জিওগ্রাফি তোমরা যারা নেবে, ঠিক আছে, তোমরা পুরো ফুললি তোমাদের প্রথম অধ্যায় থেকে একদম তোমাদের যে ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে, তোমাদের যে ষষ্ঠ অধ্যায় রয়েছে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, টোটাল তোমরা কিন্তু তোমাদের এমসিকিউ, তোমাদের এসিকিউ, শূন্যস্থান পূরণ, বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো, ঠিক আছে, এবং তারপরে শুদ্ধ অশুদ্ধ, দু নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন, এগুলো টোটাল উত্তর পেয়ে যাবে কিন্তু একটা পিডিএফ এর মধ্যে কিন্তু উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তো এই পিডিএফ যারা নেবে, ঠিক আছে, তো তোমাদের কিন্তু অবশ্যই পেমেন্ট করতে হবে। তোমরা জানো, আমার আগে যারা ভিডিও দেখেছো তোমাদের বলেছি 7890404016 এই নাম্বারে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। তবে এই পিডিএফ যারা নেবে তোমাদের কিন্তু 105 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, ঠিক আছে, তবে তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ পেয়ে যাবে। আর এই পিডিএফ যখনই তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, তোমরা জেরক্সের দোকানে গিয়ে জেরক্স করে নিতে পারবে কিংবা ডাউনলোড করে নিতে পারবে, কোনো প্রবলেম নেই, নোটসের মতো তোমরা পড়তে পারবে। আর এই সঙ্গে তোমরা যারা ইতিহাস নেবে, ইতিহাস যদি একসঙ্গে নাও তাহলে তোমরা কিন্তু মোটামুটি 160 টাকা তোমাদের পেমেন্ট করলেই কিন্তু তোমরা ইতিহাস সহ পেয়ে যাবে, ঠিক আছে, একদম ফাইনাল পরীক্ষার জন্য। চলো আমরা দেখে নিচ্ছি। রয়েছে তোমাদের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। অবঘর্ষ কাকে বলে? দেখো যখন বায়ু প্রবাহ বলো কিংবা হিমবাহ বলো, ঠিক আছে, তো কিংবা নদী বলো, যখন তার ক্ষয় তলদেশে সংঘটিত হয়, ঠিক আছে, তখন সেই ক্ষয়ের প্রক্রিয়াকে কিন্তু অবঘর্ষ প্রক্রিয়া বলা হয়। হিমশৈল কাকে বলে তোমরা জানো, যে বরফের টুকরো যখন সমুদ্রে ভাসমান অবস্থায় থাকে, আপেক্ষিক আর্দ্রতা তোমাদের রয়েছে বায়ুমণ্ডল থেকে দিয়েছে, এরপরে
সমুদ্র স্রোতের ঊর্ধ্বমুখী প্রবাহ কাকে বলে? দেখো, ঊর্ধ্বমুখী প্রবাহ সমুদ্রের তলদেশ থেকে, সমুদ্রের সমুদ্রের তলদেশ থেকে, মেরু অঞ্চল থেকে কিন্তু অন্তঃস্রোত রূপে শীতল বায়ু আসবে। মেরু অঞ্চল থেকে শীতল বায়ু সমুদ্রের তলদেশ দিয়ে আসবে, সেটি কিন্তু অন্তঃস্রোত। আর ঊর্ধ্বস্রোত মানে নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চল থেকে সমুদ্রের মেরু অঞ্চলের দিকে যাবে, এটি সমুদ্রের উপরের অংশ দিয়ে যাবে। মানে ক্রান্তীয় অঞ্চলে কিংবা নিরক্ষীয় অঞ্চল থেকে যে উষ্ণ সমুদ্র স্রোত, ঠিক আছে, যখন মেরু অঞ্চলের দিকে বা নাতিশীতোষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হবে, তখন তাকে সেই সমুদ্র স্রোতকে ঊর্ধ্বমুখী প্রবাহ বলা হয়। এরপরে ই বজ্র বা ইলেকট্রনিক বজ্র পদার্থ যেগুলো বাতিল, যেগুলো কোনো কাজে লাগে না, ঠিক আছে, মোবাইল, তারপরে টিভি, কম্পিউটার, কম্পিউটারের চিপ বলতে পারো, মাউস বলতে পারো, মনিটর বলতে পারো, যেগুলো বাতিল আর কি, সেগুলো কিন্তু ই মানে ইলেকট্রনিক্স ওয়েস্ট। দেখো, ইলেকট্রনিক্স ওয়েস্ট মানে মানে ইলেকট্রনিক্স বজ্র পদার্থ। ওকে, ফুল ফর্মটা তোমরা জেনে নিলে। বর্জ্যের পৃথকীকরণ কাকে বলে এটাও তোমরা জানো, যে বর্জ্য যে বর্জ্য পদার্থ রয়েছে সেগুলোকে আলাদা কিভাবে করে সেই সংজ্ঞা জানতে হবে। কয়াল কাকে বলে আমরা জানি, কেরালায় যে উপহ্রদগুলো রয়েছে সেই উপহ্রদগুলোকে কেরালায় কিন্তু কয়াল বলা হয়। তোমাদের সঙ্গে কথা বলবো রোনাল্ডো, একটু পরে কথা বলবো যে তোমাদের কবে ক্লাস করলে তোমাদের সুবিধা হয়। কয়াল বললাম, বহুমুখী নদী পরিকল্পনার দুটি উদ্দেশ্য পারবে। বহুমুখী নদী পরিকল্পনা, নদীর উপরে, নদীর উপরে যখন কোনো বাঁধ দেওয়া হয়, ঠিক আছে, নদীর উপরে যখন কোনো বাঁধ দেওয়া হয়, এই বাঁধ দেওয়ার ফলে কি জলের গতি পরিবর্তন করা হয় এবং কৃষি কাজে কিন্তু ব্যবহার করা হয়, মানে সেচ কাজে ব্যবহার করা হয়। আর নদীর উপরে বাঁধ দেওয়ার ফলে জলবিদ্যুৎ তৈরি করা হয়। নদীর উপরে বাঁধের দেওয়ার ফলে এখানে কিন্তু বিভিন্ন রকম উদ্ভিদ বা বৃক্ষরোপণ করা যায়। ওকে, আবার নদীর উপরে বাঁধ দেওয়ার ফলে কি হয় বলতো, মৎস্য চাষ করা যায়, এগুলো। এরপরে রয়েছে খারিফ শস্য আর রবি শস্যের মূলগত পার্থক্য। খারিফ শস্য রয়েছে দেখো বর্ষাকালে চাষ করা হয়, রবি শস্য রয়েছে শীতকালে চাষ করা হয়। খারিফ শস্যের ফসল কোনগুলো, রবি শস্যের ফসল কোনগুলো, এগুলো সবই পিডিএফ এ তোমার আমার আছে। তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দিতে হবে, ঠিক আছে, তোমরা জানো। আর তথ্য প্রযুক্তি দেখো শহর বলা যায় বিশেষ করে বেঙ্গালুরুকে। এরপরে রয়েছে দেখো রিমোট সেন্সিং বা দূর সংবেদন কাকে বলে, রিমোট সেন্সিং। আর রিমোট সেন্সিং তোমরা পারবে। দেখো, রিমোট সেন্সিং কথার মানে হলো কোনো কোনো বস্তু বা পদার্থকে স্পর্শ না করে, দূর থেকে কোনো বস্তু বা পদার্থকে স্পর্শ না করে সেই বস্তু বা পদার্থ সম্পর্কে যখন কোনো তথ্য সংগ্রহ করা হয়, তখন তাকে রিমোট সেন্সিং বা দূর সংবেদন বলে। যেমন বাড়িতে বসে তুমি যে টিভি চালাও, ঠিক আছে, সেই টিভি কিন্তু একটি রিমোট সেন্সিং। বাচ্চারা যে খেলনার গাড়ি চালায়, সরি, বাচ্চারা যে খেলনার গাড়ি চালায় সেটিও কিন্তু দেখো কন্ট্রোল করে রিমোটের মাধ্যমে। তো এগুলো কিন্তু রিমোট সেন্সিং, দূর থেকে কোনো বস্তু বা পদার্থকে স্পর্শ না করে, না টাচ না করে দূর থেকে যখন পরিচালনা করে, তখন তাকে বলা হয় রিমোট সেন্সিং। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের দুটি ব্যবহার উল্লেখ করো। দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ব্যবহার মানে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে আমরা প্রাকৃতিক কিংবা অর্থনৈতিক কোনো সম্পদ সম্পর্কে ধারণা করতে পারি। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সম্পর্কে আমরা কোনো অঞ্চলের রেলপথ কিংবা সড়ক পথের, অর্থাৎ ওই অঞ্চলের পরিবহনের উন্নতি কিংবা অবনতি আমরা কিন্তু জানতে পারি, ঠিক আছে, মানে ওই অঞ্চলের প্রাকৃতিক অর্থনৈতিক সমস্ত বিষয় কিন্তু আমরা জানতে পারি। ওকে, এরপরে রয়েছে তোমাদের বিভাগ কিন্তু রয়েছে ঘ। এই ঘ বিভাগের মধ্যে রয়েছে দেখো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে, 3 4 12, ঠিক আছে, 4 নম্বর করে 3 4 কিন্তু 12, তোমরা দেখে নাও। এখানে আমি দেখে নিচ্ছি গৃখাত ও ক্যানিয়ন, এই প্রশ্নের পার্থক্য কিন্তু আমার কিন্তু সাজেশনে রয়েছে। তোমরা জানো গৃখাতের আকৃতি কিন্তু ভি আকৃতি, আর এটি আর্দ্র অঞ্চলে দেখা যায়। আর ক্যানিয়ন কিন্তু আকৃতি দেখো, ক্যানিয়নের আকৃতি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আই অক্ষরের মতো, এটি কিন্তু শুষ্ক বা মরু অঞ্চলে দেখা যায়। ওকে, এরকম পার্থক্য কিন্তু রয়েছে। ওকে, এরপরে আর ক্যানিয়ন কিন্তু তলদেশ ক্ষয় করে, পার্শ্বক্ষয় কিন্তু করে না বললেই চলে। আর গিরিখাত কিন্তু পার্শ্বক্ষয় করে, অনেকটা নিম্নক্ষয়ও কিন্তু করে। মরুভূমির সম্প্রসারণ রোধের 3টি কার্যকরী উপায় কি? দেখো, মরুভূমি তো বাড়ছে, সে তুমি আফ্রিকা মরুভূমি বলো আর আমাদের রাজস্থান মরুভূমি বলো, পৃথিবীর মরুভূমির আয়তন কিন্তু দিন দিন বাড়ছে। তো এই মরুভূমির সম্প্রসারণ রোধ করার জন্য তোমার কি করতে হবে? দেখো, আহ
মানে নতুন নতুন বৃক্ষ রোপণ করতে হবে। মরুভূমি যে সমস্ত জায়গা দিয়ে বাড়ছে সেখানে নতুন নতুন বৃক্ষ, নানা ধরনের বৃক্ষ তৈরি করতে হবে। তারপরে মরুভূমির মধ্যে অনেক সময় নদী, ঠিক আছে, নদী নিয়ে যেতে হবে, অর্থাৎ ড্রেনের মাধ্যমে, অর্থাৎ সিমেন্ট দিয়ে, সিমেন্ট বাঁধিয়ে, ঠিক আছে, সেই নদী কিন্তু সমুদ্রের মধ্যে প্রবেশ করতে হবে। এবং নানা ধরনের খড়কুটো বা বিচালি দিয়ে সেই মরুভূমি ঢেকে কি করতে হবে বলতো, নানা ধরনের উদ্ভিদ চাষ করতে হবে। তো বিভিন্ন ভাবে কিন্তু মরুভূমি কিন্তু মানে সম্প্রসারণ কিন্তু রোধ করা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের দুয়ে, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের 3টি ভূমিকা উল্লেখ করো। এই কোশ্চেনটি তোমরা দেখতে পারো, ঠিক আছে। বর্জ্যের পরিমাণের হ্রাসকরণ কিভাবে ঘটে, অর্থাৎ বর্জ্যের যে পরিমাণ রয়েছে তার রিডাকশন মানে কি করে কমানো যায়, ঠিক আছে, এটা জানতে হবে। এরপরে রয়েছে তোমাদের দেখো ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূল সমভূমির 3টি পার্থক্য উল্লেখ করো। অনেকগুলো পার্থক্য আমি বলতে পারবো, ঠিক আছে, অনেক সময় লাগবে। এরপরে ভারতের কৃষিতে মৌসুমী বায়ুর 3টি প্রভাব উল্লেখ করো। দেখো ভারতের মৌসুমী বৃষ্টিপাত কিন্তু দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য হয়, আর শীতকালে কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ুর জন্য বিশেষ করে তামিলনাড়ুতে তামিলনাড়ুতে ঘটে, ঠিক আছে। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। এছাড়াও শীতকালে দেখো ভূমধ্যসাগর অঞ্চল থেকে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু শীতকালে বৃষ্টিপাত ঘটায়। তো বলেছে ভারতের কৃষিতে মৌসুমী বৃষ্টিপাতের প্রভাব আলোচনা করতে হবে। এরপরে রয়েছে উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য আলোচনা করবে। উপগ্রহ চিত্রের 3টি প্রধান ব্যবহার উল্লেখ করতে হবে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের উমতে রয়েছে রয়েছে দেখো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 নম্বরে 2টি প্রশ্ন দেখো রয়েছে। প্রথম, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। তারপরে রয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো, ঠিক আছে। এরপরে রয়েছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব উল্লেখ করো। জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলো ব্যাখ্যা করো। যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে পরীক্ষায়। এরপরে রয়েছে দেখো আবার রয়েছে আঞ্চলিক ভূগোল থেকে রয়েছে দেখো যে কোনো 2টি প্রশ্ন, 4টির মধ্যে যে কোনো 2টি প্রশ্ন। উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের নদীগুলোর প্রাকৃতিক বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করতে হবে, ঠিক আছে। ওকে, চলো। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের ধান কিংবা চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করতে হবে। এরপরে হচ্ছে পূর্ব এবং মধ্য ভারতের যে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র আছে সেই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের কেন্দ্রিকতার বা কেন্দ্রীভবনের কারণগুলো আলোচনা করতে হবে। দুর্গাপুর, রৌরকেলা, কুলটি, বানপুর এই সমস্ত অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পগুলো কেন গড়ে উঠেছে এর ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ভারতের অতিরিক্ত নগরায়নের প্রধান 5টি সমস্যা উল্লেখ করো। দেখো কোনো ভারতের যখন অতিরিক্ত নগরায়ন মানে কোনো শহর বা নগর যখন ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে বড় আকারে নগরে পরিণত হবে, ঠিক আছে, তো সেই বৃদ্ধির নগরায়ন বাড়লে কি কি প্রবলেম হতে পারে, অনেক প্রবলেম রয়েছে, অনেক প্রবলেম। এরপরে তোমাদের মানচিত্র অঙ্কন করতে হবে। দেখো তোমরা যারা রয়েছে মানচিত্র রয়েছে আরাবল্লী পর্বত রয়েছে রাজস্থানে, নর্মদা নদী রয়েছে মধ্যপ্রদেশে রয়েছে, গুজরাটে রয়েছে, ঠিক আছে। আর নর্মদা নদী রয়েছে মানে এখানে দেখো, এখানে রয়েছে নর্মদা নদী, এখানে রয়েছে তাপ্তি নদী। ওকে, এরপরে রয়েছে দেখো ভারতের একটি চিরহরিত অরণ্য অঞ্চলের নাম তোমরা সুন্দরবন দিতে পারো, কোনো প্রবলেম নেই। এরপরে রয়েছে ভারতের উত্তর পূর্বের একটি চা উৎপাদক অঞ্চল, তোমরা আসাম দিতে পারো, আসাম একটি চা উৎপাদক অঞ্চল দিতে পারো। এরপরে ভারতের একটি বিস্তীর্ণ কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল দিতে পারো, মহারাষ্ট্র গুজরাটের কিছুটা অংশ, মধ্যপ্রদেশের কিছুটা অংশ, তেলেঙ্গানার উত্তর অংশ কিছুটা দিতে পারো। মানে এই যে ম্যাপটা ফলো করো, এখান থেকে তোমাদের যেটি দেখিয়ে দিচ্ছি দেখো, এটা এই অঞ্চলটি হলো কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল। ওকে, এরপরে রয়েছে দেখো পূর্ব ভারতের একটি মহানগর কলকাতা চিহ্নিত করতে হবে। ভারতের একটি বৃহত্তম তৈল খনি রয়েছে মুম্বাই হাই 174 কিলোমিটার, অর্থাৎ 174 কিলোমিটার কিন্তু গভীর সমুদ্রে, অর্থাৎ আরব সাগরের মহীসোপান অঞ্চলে আরব সাগরে অবস্থিত, অর্থাৎ মুম্বাই থেকে এই যে মুম্বাই দেখো ম্যাপে দেখো, এই মুম্বাই থেকে 174 কিলোমিটার বা 73 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আরব সাগরের মধ্যে অবস্থিত, ঠিক আছে। এটি মুম্বাই হাই। তোমরা চাইলে ম্যাপ পয়েন্টিং কিন্তু আমি মানচিত্র ধরে ধরে করিয়ে দেব। এরপরে রয়েছে তোমাদের ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কিন্তু রয়েছে কন্যাকুমারিকা। এটি কিন্তু শর্ট কোশ্চেন ছিল আজকে। এরপরে রয়েছে ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা ছিল কিন্তু দেরাদুন ছিল কিন্তু,
চিন্তা ভাবনা করে দেখো, আমি একটু আগে বলেছিলাম। এরপরে রয়েছে ভারতের পশ্চিম উপকূলের একটি স্বাভাবিক বন্দর মুম্বাই। তোমাদের মুম্বাই দেখাতে হবে, ঠিক আছে। এগুলো ছিল কিন্তু তোমাদের বলা যায় ম্যাপ পয়েন্টিং। তো তোমরা যারা কবে কবে কে ক্লাস করতে পারবে আমাকে এখন কমেন্ট করো, ঠিক আছে। আমি তোমাদের কমেন্টের উত্তর দিচ্ছি। তোমরা যারা যারা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের কমেন্টের উত্তর দেব। দেখো, রোনাল্ডো প্র্যাকটিস করা মানে তোমাদের যে কোনো জায়গা থেকে যদি কোশ্চেন দেয় তোমাদের কোনো প্রবলেম হবে না। যে কোনো জায়গা থেকে, ভূগোলের এমন কি জায়গা রয়েছে যে তোমরা কোশ্চেন পারবে না। কোশ্চেনগুলো নিশ্চয়ই তোমরা বই পড়েছো। এরপরে তোমাদের কাজ হবে প্র্যাকটিস এবং এই মক টেস্ট। তো খুঁটিয়ে খুঁটিয়ে যে কোনো জায়গায়, সে গতবার আসুক, কি কি বলতো, 2026-এ আসুক, মানে 25-এ আসুক, 24-এ আসুক, যে কোনো জায়গা থেকে কোশ্চেন দেখ তোমরা কিন্তু পারবে। তো আমার কোশ্চেন হলো তোমরা কবে, তোমাদের সপ্তাহে একদিন মক টেস্ট নেব, তোমরা কবে দিতে পারবে, তোমরা ডেট বলবে, সেই অনুসারে কিন্তু আমি তোমাদের মক টেস্ট দেবো। এই মুহূর্তে তোমরা যারা আছো, তোমরা অফলাইনে পরবর্তী পর্যায়ে তোমরা যারা দেখবে এই ভিডিও, ঠিক আছে, তোমরাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে তোমাদের মক টেস্ট। দেখো, এই যে মক টেস্ট, তোমাদের মক টেস্ট কবে নিলে সুবিধা হয় তোমরা কিন্তু সেটাও আমাকে জানাবে। সেটা মক টেস্ট কবে, দিন দিন বলবে। কে কে আছো আমাকে একটু দিন বলে দাও। তোমাদের উপর নির্ভর করবে, এবং পরবর্তী পর্যায়ে যারা অফলাইনে ভিডিও দেখবে তাদের থেকেও কিন্তু জানার চেষ্টা করবে তাদের কবে মক টেস্ট, কোন দিন। দেখো, আমি দুটি দিনের কথা বলবো। আমি বলে দিচ্ছি, শনিবার, দেখো শনিবার রয়েছে, 2-এ রয়েছে রবিবার রয়েছে, ওকে, 3-এ রয়েছে ধরো শুক্রবার। কবে তোমাদের রবিবার দুপুর বেলায় বললো দেখি, শুভম ঘোষ রবিবার দুপুরে বলছে, রবিবার দুপুরে, তার মানে বলা যায় 12টার সময়, খাওয়া দাওয়া করার পরে 12টার সময়, মানে সকালে খাওয়া দাওয়া করার পরে 10টায় খাবে, 2 ঘন্টা রেস্ট, তারপরে 12টার সময় করলে আর 1 ঘন্টা লাইভ হলো, তারপরে কাজ হবে। শুভম ক্লাস করাবেন, ক্লাস মানে তোমাদের এই মক টেস্ট গুলো আমি নেব, ঠিক আছে। কারণ এর আগে কিন্তু আমি প্রত্যেকটি ভিডিও তোমাদের দিয়েছি, তোমরা তো হয়তো বা জানো কিনা আমি জানি না। তোমাদের প্রত্যেকটি শর্ট কোশ্চেন সমস্ত কভার করেছি, প্লে লিস্ট থেকে তোমরা দেখে আসতে পারবে। আর অন্যদিকে তোমাদের 2 মার্কসের সমস্ত কোশ্চেন উত্তরগুলো দিয়েছি। 3 নম্বরও কিন্তু এখন হচ্ছে, ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন কিন্তু হচ্ছে। এখানে শুভম ঘোষ বলছে রবিবার 12টা। আর কে কে অবশ্যই আমাকে একটু জানিয়ে দাও। আর তোমরা পরবর্তী পর্যায়ে যারা আসবে তোমরাও কিন্তু আমাকে জানিয়ে দিও তোমাদের এই মক টেস্ট, ঠিক আছে। মক টেস্ট মানেই কিন্তু আমার কাছে কোশ্চেন উত্তর, শুধু উত্তর বলা নয়, মক টেস্টের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের থাকছে বিস্তারিত আলোচনা, ঠিক আছে। মক টেস্টের সঙ্গে 4টে অপশন নিয়ে আলোচনা হবে, কোশ্চেন নিয়ে আলোচনা হবে, সময় লাগলেও এগুলো তোমাদের কাজে লাগবে। তো যারা আছো অবশ্যই তোমরা কিন্তু পরবর্তী পর্যায়ে এই ভিডিও যারা দেখবে তোমরা জানিয়ে দিও। তো তোমাদের সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা যুক্ত থাকো। থ্যাংক ইউ, তোমাদের লাইভ ক্লাস এখানেই সমাপ্তি করলাম।